ছেলেদের সাথে প্র্যাকটিস করতাম। দেখা গিয়ে যেহেতু 15-20 জন ছেলে, আমি একা মেয়ে। বাংলাদেশে যে ফেডারেশনগুলো আছে ক্রিকেট ফুটবল ছাড়া অনেক উইক। আপনি যদি 100 জনকে জিজ্ঞাসা করেন অথবা 100 অভিভাবককে জিজ্ঞাসা করেন যে আপনার ছেলে অথবা মেয়েকে কোন খেলায় দেখতে চান বা আপনি কোন খেলা পছন্দ করেন, আপনার উত্তর হবে ক্রিকেট, ফুটবল, হকি অথবা অন্য কিছু। কিন্তু আপনি কখনোই বলবেন না যে বক্সিং। হ্যাঁ, এমনই অসম্ভব কাজকে অনেকেই সম্ভব করতে চেয়েছেন। কতটা পেরেছেন, কতটা স্ট্রাগল করতে হয়েছে, সব কিছু জানবো। আজকে এমন একজন অতিথি আমার সাথে আছেন তামান্না হক। তিনি সেই চ্যালেঞ্জটা নিয়েছিলেন। তার ক্যারিয়ারটা কেমন ছিল এবং এখন কি করছেন সেই সব জানবো। ক্যাম্পাস টাইমসের মাঠের আড্ডায় আমাদের অতিথি আজকে তামান্না হক। আপনাকে ওয়েলকাম করছি। ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানার জন্য। যেমনটা বলছিলাম, আসলে এটা তো অনেক বড় চ্যালেঞ্জের বিষয় ছিল। আপনি কিভাবে থিঙ্ক করলেন যে আপনি বক্সার হবেন? এটা সম্পূর্ণ স্রোতের বিপরীতে গিয়ে কাজ করা। আর লাইক সবার তো স্বপ্ন থাকে বড় হয়ে কি হবে। তা আমার সবসময় স্বপ্ন ছিল আমি একজন নারী বক্সার হব। তো ওই স্বপ্ন থেকেই আসলে সেই প্যাশনে চলে আসা। প্যারেন্টস চায় যে ক্রিকেট, ফুটবল, ইঞ্জিনিয়ার হোক, ডক্টর হোক, বক্সার মানে এটা তো ওই সময় কেউ স্বপ্নেও দেখেনি। মানে এত বড় চ্যালেঞ্জ তো কেউ নিতে পারেনি। আপনি কি হলেন, কখন মাথায় আসলো যে না আমি এটা হতে চাই? এটা আসলে আমি ক্লাস 4, 5, 6-এ যখন পড়ি তখন থেকে আমি আসলে প্র্যাকটিস করতে যেতাম। কিন্তু দেখা গেছে যে আমাদের যে মোহাম্মদ আলী বক্সিং স্টেডিয়াম, ওই সময়টা আপনার বাংলাদেশে কোনো নারী বক্সারের প্রশিক্ষণ ছিল না। মানে নারী বক্সিং তখনও শুরু হয়নি। তো যার কারণে আমি তখন করতে পারিনি। তো এটা যে হঠাৎ করে দেখে কোথাও টিভিতে দেখে চলে যাওয়া সেটা কিন্তু না। স্বপ্ন, প্যাশন ওটা সেই ছোট সময় থেকেই কিন্তু আমার ভিতর ছিল। কিভাবে? আপনি কি স্কুলে খুব বেশি এগ্রেসিভ ছিলেন নাকি যে আপনি সেখান থেকে আসলো যে না আমি বক্সিংটা শিখবো? না, সেটা না। মানে আমার ওই অনেক রেসলিং দেখা হতো ছোট সময়। রেসলিং, বক্সিং এইসব খেলাগুলো আমার অনেক দেখা হতো। তা আমি বেসিক্যালি দেখা যাচ্ছে যায় যে আপনার ছোট সময় বাচ্চারা কার্টুন দেখে, তা আমার ওই ম্যাচগুলো দেখতে খুব ভালো লাগতো। তো ওগুলো দেখার পর আগ্রহ আমার আরো বেড়ে যায়। তো এইভাবেই কিন্তু একটা মানে ছোট সময় দেখা গিয়েছে যে আপনার ব্রেইনে যেটা ক্যাচ হয়ে যায় ওটাই কিন্তু থেকে যায়। তো আমার ক্ষেত্রেও এমনটি হয়েছিল। যখন শুরু করলেন, মানে সবার তো সবচেয়ে বড় একটা কনসার্ন থাকে বাবা মা বা ফ্যামিলি। সেখানে আপনি যখন শুরু করলেন তখন কিরকম সাপোর্ট পেয়েছেন বা কিরকম একটা প্রতিক্রিয়া পেয়েছেন? না, এইটা আসলে পুরোই প্রথম ইনিশিয়াল কথা বলতেন যে আপনি যখন ফার্স্ট টাইম বললেন বা ফার্স্ট টাইম যেদিন প্র্যাকটিসে যাবেন তখন আপনার ফ্যামিলির রিঅ্যাকশনটা কেমন ছিল? এটা তো মানে মাদের কাছ থেকে তো কখনো ওরকম বাধা আসে না, বাবাদের কাছ থেকেই বাধা আসে। তারপর আপনার পারিপার্শ্বিক অবস্থা থেকে আসে। তো দেখা গেছে যে এটা মানে অবভিয়াসলি এটা যে বক্সিং মানে খুব ব্যাড ইনজুরি হবে, আর একটা মেয়ে বক্সিং করবে, পড়ালেখায় হ্যাম্পার হবে, এটার কোনো ফিউচার নেই, সময় নষ্ট হবে। এটা তো অবভিয়াসলি আমার দেখা গেছে বাধা ছিলই। আর বাবারা এটাতে বাধা দিবেই যে বক্সিং করতে হবে না, পড়ালেখা করো, চাকরি বাকরি করো, শেষ। আপনার বাবা মনে বেশি বাধা দিয়েছে? কোনো কি ঘটনা মনে পড়ে যে কিভাবে বাধা দিয়েছিল, যে হয়তো ঘর লক করে রেখেছে, হয়তো বা যেতে দিবেন এমন কিছু হয়েছে? না, এরকম কোনো হয়নি। কিন্তু ওই যে মুখ দিয়ে বলা এই সবে আসা যাবে না, করা যাবে না, পড়ালেখা করতে হবে, চাকরি করতে হবে, একটা সময় ভালো একটা পর্যায়ে যেতে হবে। এই প্যাশনকে কখনো প্রফেশনে আনা যাবে না, মোট কথা। আপনার ইনিশিয়াল যে স্টেজটা ছিল ফার্স্ট টাইম, মানে যেটা আমি বলছিলাম চ্যালেঞ্জ ছিল অনেক, প্রথম আপনি নারী বক্সার বাংলাদেশের, তো সেই বিষয়টা যখন শুরু করলেন এটা আপনাকে গর্বিত করে কিনা, এবং যদি একটু বলতেন যে এখনো আপনি নিজেকে কিভাবে পরিচয় দিতে মানে স্বাচ্ছন্দ্য বোধ করেন? এটা তো অবভিয়াসলি কারণ বক্সিং থেকেই তো আমার ক্যারিয়ার শুরু, ওটা দিয়েই শুরু, ওখানেই পা রাখা। আর ওই যে ভয়কে করব জয়, ওখান থেকেই কিন্তু শুরু। তো এটা তো এখনো আমি আমার আইডেন্টিটি প্রথমে কাউকে বলতে হলে বা আমাকে নিয়ে কেউ যদি কখনো লেখালেখি করে, সবার আগে কিন্তু এটাই চলে আসে যে বাংলাদেশের প্রথম নারী বক্সার। আর আমি যখন আপনার বক্সিংয়ে যাই
মেয়ে থাকার তো প্রশ্নই আসে না ওই সময়টা। তো আমি ছেলেদের সাথে প্র্যাকটিস করতাম। দেখা গিয়ে যেহেতু 15-20 জন ছেলে, আমি একা মেয়ে, তো এরকম একটা পরিস্থিতি তখন ছিল। আর আমার হাইট একটু বেশি হওয়াতে দেখা গেছে যে এটা খুবই টাফ ছিল আমার হাইট ওয়েটের ক্যাটাগরির মেয়ে খুঁজে পাওয়া। মোট কথা মেয়েই তো ছিল না, পাবে এটা তো পরের কথা। মানে ছেলেদের সাথে আপনি যখন প্র্যাকটিস করেছেন তখন কেমন লেগেছে, এবং আপনাকে সেই মানে কোনো একটা মানে স্টোরি মনে আছে কিনা যেটা আপনার এখনো মনে হয় যে না তখন মনে হয়েছে যদি বাংলাদেশে ওই ফ্যাসিলিটিস থাকতো তাহলে হয়তো আর অন্য লেভেলে যেতে পারতেন? হ্যাঁ, ওখানে যদি আপনার ওই সময়টা যদি আপনার মেয়েরা থাকতো, আমার প্র্যাকটিস হয়তো আরো ভালো হতো, আমার আরো ম্যাচ খেলা হতো, আরো প্র্যাকটিস ম্যাচ হতো। মানে দেখা যেত এই জিনিসটা নিয়ে আমি আরো বহুদূর ভাবতে পারতাম। তো দেখা গেছে যে এটা তো আর ছেলে মেয়ের মধ্যে কখনো ম্যাচ হবে না। তো কিন্তু আমি যখন প্র্যাকটিস করতাম ছেলেদের সাথে, আমার কাছে কখনো মনে হয়নি যে এতগুলো ছেলে, আমি একটা মেয়ে, আমি আনইজি ফিল করছি বা আমার কোনো সমস্যা হতে পারে বা কেন আমি এটা করছি, এখানে কোনো মেয়ে নেই শুধু ছেলে, এটার মানে আমার মাথায় এটা কখনো আসেইনি। আমার কথা ছিল আমাকে করতে হবে, আমাকে প্র্যাকটিস ডান করতে হবে, দ্যাটস ইট। আপনি শুরু করেছেন মানে যখন প্র্যাকটিস শুরু করলেন অথবা ক্যারিয়ার আপনার 4-5 বছর যেটা বললেন আপনি, মানে 3 থেকে 4 বছরের, মানে ওই সময়টাকে আপনি কীভাবে দেখেন? আমাদের প্রেক্ষাপটটা এত খারাপ ছিল, আমার হয়তো বা কোনো একজন নারী অ্যাথলিট ক্রিকেট ফুটবল খেলবে, তারা মাঠে যাবে, অথবা এ নিয়ে অনেক অনেক প্রশ্নের সম্মুখীন হতে হয়। আপনি যখন ফেডারেশনে গেলেন, বিশেষ করে এই ফেডারেশনগুলোতে হ্যান্ডবল হোক, ভলিবল হোক, বক্সিং হোক, মানে ওই নিয়ম নীতি থাকে না। আপনি ওখানে ওই সময়টা কেমন ছিল আপনার? আমার কোচ ছিল, এখনো উনি আছে, সিনিয়র কোচ বক্সিংয়ের, কোচ মহিউদ্দিন। আমি এখনো তার কথা বলবো। আমার কোচ খুব সাপোর্টিভ ছিল দেখেই যে আপনার ফেডারেশনে যে পারিপার্শ্বিক যদি কোনো আপনার নেগেটিভ সাইডও থেকে থাকে, সেটা আমার উপর ওইভাবে ইফেক্ট করতে পারেনি। আমার কোচ খুবই সাপোর্টিভ ছিল। আর হচ্ছে গিয়ে লাইক আপনার আত্মীয় স্বজনের একটা ব্যাপার থাকে যে মেয়ে সব করতেছে, যেহেতু প্রথম আলোতে আমার ফিচার এসেছিল, এক সপ্তাহে পরপর 2 বার এসেছিল। তো ওটা ওই নিউজটা আসার পর মানে যাদের কাছে লুকানো হয়েছিল তারাও মানে জেনে যায় যে আমি বক্সিং করছি বা আমি এটার সাথে জড়িত আছি। তো ওই মুহূর্তে দেখা গেছে যে অনেক নেগেটিভ কথাবার্তা, এগুলো মানে ডিমোটিভ করার জন্য যা যা দরকার সবই ফেস করতে হয়েছে। কিন্তু যখন আমার কোচ আবার আমাকে বোঝাতো, আমাকে ইন্সপায়ার করতো, ওগুলো তখন আমার উপর ওইভাবে কোনো এফেক্ট ফেলেনি। মোট কথা মানে অল ক্রেডিট গোস টু হিম। সে আমাকে অনেক সাপোর্ট করেছে। ওকে, আপনার কি সে আক্ষেপটা এখন আছে কিনা যে ধরেন বাংলাদেশের লাস্টে আমরা দেখেছি অনেক কথা হয়েছে মেয়েদের নিয়ে, তারা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের সমস্যার সম্মুখীন হন এবং ফ্যামিলি থেকেও চায় না যে তার মেয়ে গিয়ে এরকম সমস্যার সম্মুখীন হোক, যেগুলো হচ্ছে আপনার রিংয়ে নামার আগে হোক বা প্র্যাকটিসে হোক অথবা ছেলেদের মধ্যে আপনি অনুশীলন করবেন এগুলো হোক। এই বিষয়গুলো শুধু আপনি নয়, আপনার আশেপাশে সবসময় ঘটেছে। তো এই বিষয়গুলোকে মানে ইগনোর করা বা আপনার দূরে রাখা, এটা কত টাফ একজন মেয়ের জন্য? এটা খুবই টাফ। এটা আসলে আপনাকে অনেক স্ট্রং মাইন্ডসেট আপনার থাকতে হবে। যে একটা কথা আছে, হু কেয়ারস, আমি আমার লক্ষ্যে এগিয়ে যাব। আর আমি মনে করি কোনো মানুষ যখন মানে যেটাতে এক্সপার্ট সেটাতে মন দেয়, এটাতে সাকসেস আসবেই। আর দেখা গেছে এই যে মানে অবস্থাগুলো ছিল প্রিভিয়াস টাইমে, হ্যাঁ এরকম নেগেটিভ এনভায়রনমেন্ট কিন্তু এখনো আছে, এখন আছে। এগুলো আসলে আমাদের স্ট্রং মাইন্ডসেট, স্ট্রং অ্যাক্টিভিটিস দিয়ে আমাদের এগুলো আসলে রুখে দাঁড়াতে হবে, আদারওয়াইজ কোনো অপশন নেই। কারণ আমরা যদি চুপচাপ হয়ে থাকি যে ঠিক আছে এমন একটা অবস্থা, আমি সিচুয়েশন ফেস করেছি, আমি আর যাব না, আমি আর করব না, এটা করলাম মানে হার মানা যাবে না। আপনি তো দেখেছেন 1 থেকে 1.5 মাস আগে বেশ কয়েকটা নিউজ কিন্তু এসেছে, ক্রিকেট হোক, শুটিং হোক, সবকিছুতেই। তো মানে এরকম তো সব জায়গাতেই ঘটে, ক্রিকেটেও হয়েছে। হ্যাঁ, তো আপনাদের বক্সিং আপনাদের কখনো কি কোনো মানে কর্মকর্তা বা কিছু এরকম কিছু ঘটেছে কিনা কখনো? হ্যাঁ, এরকম আসলে এখন ক্যামেরার সামনে বলতে চাচ্ছি না, বাট সামহাউ আমি ওটা শর্ট আউট করে ফেলেছিলাম। কারণ আমি ওই যে গিভ আপ করার মেয়ে না সব সময়। তো আমি প্রতিটা মেয়েকেই বলতে চাচ্ছি যে স্পোর্টসে যারা আছে, যে কোনো পেশাতেই যারা আছে, গিভ আপ করা যাবে না, রুখে দাঁড়াতে হবে। আর এটা নিয়ে চুপচাপ বসেও থাকা যাবে না। আপনি যদি চুপচাপ বসে থাকেন, এই জিনিসটা ভিতর মানে বেড়ে যাবে।
আপনার কাছে কি মনে হয় যে আসলে যারা এই যে অনেক চ্যালেঞ্জ নিয়ে আসছে, শুধু আপনার নয়, আমি বেশ কয়েকটা স্পোর্টসের কথা বললাম, হ্যান্ডবল হোক, ভলিবল হোক, সেখানে বক্সিং হোক, বাস্কেটবল হোক, সেখানে কিন্তু মেয়েদের হয়ে দেখা যায় না। মানে আপনি তো স্ট্রাগল করেছেন, আপনার কি মনে হয় যে মেয়েদের সেখানে আসার জন্য ফেডারেশনগুলো বা সরকারের অথবা মেয়েদের, মানে তিনটা পক্ষ থেকে যদি বলা হয়, আপনি সাজেশন কি দিবেন? কারণ আপনি তো সেই পর্যায়ে থেকে আসছেন, এখন একটা যুক্ত আছেন। সাজেশন হচ্ছে প্রতিটা ফেডারেশন মেয়েদের ক্ষেত্রে ক্লিন থাকতে হবে। এই যে যে ভিতরে ভিতরে মেয়েদের হ্যারাস করা, এইসব ন্যারো মাইন্ড থেকে বের হয়ে আসতে হবে। আর ল থাকতে হবে যে যদি কোনো ফেডারেশনে কোনো স্পোর্টসের কোনো মেয়েকে হ্যারাস করা হয়, তার এগেনস্টে এই জরিমানা অথবা তাকে সাসপেন্ড করা হবে। সো এই বরখাস্ত আসলে না আসা পর্যন্ত, স্ট্রং একটা অ্যাক্টিভিটিস না আসা পর্যন্ত এটা বন্ধ হবে না। কারণ সবাই কিন্তু আমার মতো না যে মানে প্রতিবাদ করতে পারবে, অনেকে ভয় পাবে, অনেকে আপসেট হয়ে চলে যাবে, চলে যাওয়া যাবে না। অনেকের ব্যাকগ্রাউন্ড এরকম থাকবে না, অনেকের খেলা দরকার আছে, তারা তো অনেক ভয় করেন অনেক কিছু। হ্যাঁ এটাই। আর হচ্ছে সরকারকেও কনসার্ন হওয়া দরকার এই ব্যাপারে। মানে যে ফেডারেশনগুলো আছে যেন সেখানে সরকারি এটা মানে তদারকি থাকে যেন। অবশ্যই না হলে তো এই যে হ্যারাসমেন্টটা, এটা তো আপনার বন্ধ হবে না, এটা তো আপনার বাড়তেই থাকবে। মানে কয়টা মেয়ে আসলে প্রতিবাদ করতে পারবে? সবাই তো একরকম না। রাইট। এখন আপনার দিন যাচ্ছে কিভাবে, কি করছেন? আমি মার্শাল আর্টিস্ট। এখন আমি মার্শাল আর্ট করছি, মানে আমি কুংফুতে আছি রাইট নাও। আমি ইন্টারন্যাশনাল অ্যাসিস্ট্যান্ট ইনস্ট্রাক্টর, আর ফিটনেস ইনস্ট্রাক্টর হিসেবেও আমি সার্টিফাইড ফিটনেস ইনস্ট্রাক্টর, ওখানেও কাজ করছি। আর বক্সিং, কিক বক্সিং শেখাচ্ছি, এটাতেও এক্সপার্ট। আপনি অনেক কাজ করছেন, আর সবচেয়ে বড় বিষয় সেলফ ডিফেন্স নিয়েও কাজ করছি। তো আসলে ভেরিয়েশন নিয়ে কাজ করা হচ্ছে আমার। বাংলাদেশের প্রেক্ষাপটে মেয়েদের জন্য প্রত্যেকটা দিনই যেন অনেক বেশি চ্যালেঞ্জিং থাকে, সেটা বাইরে যাওয়া হোক, এই যে সেলফ ডিফেন্সের কথা বললেন, মাঠে হোক, সব জায়গাতে। মানে আপনি একটা মেয়ে, সেটা স্পোর্টস পার্সন হোক অথবা স্কুল গোয়িং হোক, আপনার কি মনে হয় আসলে কোন জিনিসটা জরুরি? আসলে সবচেয়ে যেটা জরুরি, নিজের লক্ষ্যে অটুট থাকা, আর হচ্ছে ডিসিপ্লিন লাইফ মেনটেন করা, আর অবশ্যই নিজের সেফটিটাও দেখতে হবে সব সময়। আর যেটা হচ্ছে যে অনেকে বলে যে বাংলাদেশের মেয়েরা পিছিয়ে আছে, আসলে পিছিয়ে আছে অনেকে, ঠিক আছে, আমরা অনেক এক্সকিউজ দিতে পারি যে আমাদের এই সুবিধা নেই, ওই সুবিধা নেই। তো আসলে এরকম একটা পরিবেশ থেকে যদি, যেখানে আমাদের সুযোগ সুবিধা নেই, আমরা যদি উঠে যেতে পারি, মানে আমরা তাহলে মনে করব যে আমরা মানে ওয়েস্টের থেকে আমরা এগিয়ে আছি। কারণ আমাদের যেখানে সুযোগ নেই সেখান থেকে আমরা উঠে দাঁড়িয়েছি। তো আমার পরামর্শ এটাই হবে যে অবশ্যই পড়ালেখা করতে হবে। পড়ালেখা ছাড়া আসলে কোনো কিছুই সম্ভব না। অনেকে দেখা গেছে যে মানে আপনার এই স্টাডি বাদ দিয়ে অন্য কিছুতে ইনভলভ হয়, এটা ভুল কথা। বাংলাদেশে আমরা এমন একটা জায়গায় আছি যে শুধু একটাকে টার্গেট করে আপনি কখনো আপনার গোলে রিচ করতে পারবেন না। আপনাকে মাল্টি ট্যালেন্টেড হতে হবে, আপনাকে সব দিক থেকে চোখ কান খোলা রাখতে হবে, পাঞ্চুয়ালিটি থাকতে হবে, আর অবশ্যই এডুকেশন থাকতে হবে। রাইট, মানে সবকিছু মিলিয়ে একটা আত্মবিশ্বাস। এমনটা নয় যে আমি শুধু খেললাম, আত্মবিশ্বাস আসলো। একটাতে আমি সাকসেস হচ্ছি না, আমি আরেকটাতে টার্ন অন করছি। সো এইভাবে আমাকে চলতে হবে, এই প্লেস থেকে যদি আমাকে উঠে আসতে হয়। আর আপনি যদি এটা বলা হয় যে যাদেরকে নিয়ে কাজ করছেন এবং সেই সংখ্যাটা বাড়ছে না কমছে, একটা সময় ছিল যে মেয়েরা পিছিয়েই ছিল, মাঝখানে অনেকেই খেলছে, বাংলাদেশের অনেক দলে এখন মেয়েদের দল ভালো করছে, সেখানে আপনি কি রেসপন্স পাচ্ছেন যে বিভিন্ন খেলাতে হয়তো কুংফুতে আসছে বা বক্সিংয়ে বা অন্য কোথাও কি তাদের পার্টিসিপেশন বেশি দেখছেন কিনা, নাকি আগের থেকে কমছে? না, এখন মেয়েদের পার্টিসিপেশন মাশাআল্লাহ অনেক ভালো, সব দিক থেকেই ভালো। মানে ওই যে একটা মানে বাউন্ডারি ভেদ করে চলে আসা যে না আমাকে এটা করতে হবে, সামনে আমাকে যেতে হবে, তো ওই জিনিসটা থেকে আস্তে আস্তে বের হয়ে আসছে। আর গার্ডিয়ানের ক্ষেত্রেও দেখা যায় যে না, গার্ডিয়ানরা মন মানসিকতা একটু চেঞ্জ হচ্ছে। হ্যাঁ, এটা ঠিক, আমাদের গ্রাম মফস্বলের ব্যাপার আলাদা, ওখানে আমাদের গিয়ে কাজ করতে হবে, সেটা অন্য ব্যাপার। কিন্তু আমি বলবো আস্তে আস্তে চেঞ্জ যেটা আমার সময় ছিল না, এটা এখন হচ্ছে। এবং আপনি সেলফ ডিফেন্সের কথা বললেন, আপনি
কি বিষয় নিয়ে কাজ করেন সেখানে, মানে আসলে স্পোর্টস কেন্দ্রিক নাকি মানে সেলফ ডিফেন্স? প্রত্যেকটা- লাইক আমি যেমন এখন কুংফুতে ইন্টারন্যাশনাল অ্যাসিস্ট্যান্ট ইনস্ট্রাক্টর, আপনার প্রতিটা মার্শাল আর্টই ইন্ডিভিজুয়াল সেলফ ডিফেন্সের কাজ করে। এছাড়া যারা দেখা গেছে এটা তো লং পিরিয়ড, বছরের পর বছর, শর্ট টাইমে যেটা 3 মান্থস 6 মান্থসের কিছু থাকে, যে অ্যাটলিস্ট একটা মেয়ে ওরকম কোনো পরিস্থিতিতে পড়লে মেয়েটা কিভাবে ওই পরিস্থিতিটা মোকাবেলা করে ওই সিচুয়েশন থেকে বের হয়ে আসতে পারবে। সো এখানে একটা আপনার সাইকোলজির ব্যাপার থাকে, এখানে যে আমাকে সব জায়গায় ফাইট করতে হবে, নট লাইক দিস। আমাকে সাইকোলজিটা সেলফ ডিফেন্সে আপনার 50%, আর বাকি 50% হচ্ছে আপনার টেকনিক। সো এগুলো বেসিসই কাজ করা। আপনার কি আক্ষেপ হয় এখন যে আপনি যদি বক্সিং কুংফুতে না হয় অন্য কোনো স্পোর্টসে থাকতে একটু ভালো হতো? না, আই লাভ ফাইট। অনেক বেশি স্ট্রং মনে হচ্ছে আপনাকে, যে আপনি মারবেনই। হ্যাঁ, আমার ফাইট পছন্দ। আমার আসলে এই যে টেনিস, ব্যাডমিন্টন, এইসব আমার ভালো কখনো কি লাগে না। ব্যথা পেয়েছেন? ব্যথা আসলে আমার ছোটবেলায় আমি রেসলিং খেলতে গিয়ে আমার 5 বার মাথায় ফ্র্যাকচার হয়েছে। Shit. তো ওটা যা হবার তখনই হয়ে গেছে। তারপর আর মানে ব্যথার সাথে সন্ধি হয়ে গেছে? ব্যথা মানে ফ্র্যাকচার এমনই হয়েছে, মানে অলরেডি ব্লিডিং হচ্ছিল এরকম অবস্থা, তাও 5 বার। কিন্তু বক্সিং করার সময় কখনো হয়নি? এখনো নোজ ব্লিডিং হয়েছে। ওকে, ও বক্সিং এর সেটা সময়। কি ইয়াতে হ্যাঁ স্টেডিয়ামে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নোজ ব্লিডিং এটা খুবই নরমাল, এটা একটু হতেই পারে। ওকে, তারপরেও আপনার এটা পছন্দ? একদম। মানে এখন কি একেবারেই প্র্যাকটিস করা হয় না বক্সিং এর? না, বক্সিং আসলে বক্সিং এটা এমন একটা জিনিস, এটা আপনার যে কোনো ফাইটে এটা হচ্ছে আপনার বেস ফাউন্ডেশন, এটা আপনার থাকতেই হবে। সো এটা সবসময় চলছে। ইভেন আমি যেখানে আছি ওখানেও জব করছি, ওখানেও আমি মাঝে মাঝে কিক বক্সিং এর ক্লাস নিই, ছেলে মেয়ে বোধ সবাইকে ক্লাস সবাই কি নেই। ভয় পায় আপনাকে? না না, আসলে মাঝে মাঝে যে কিছু কখন কিছু বলে ফেললে হয়তো বা- মেইল আসে যে ওরা ভাবে যে একটা মেয়ে কি বক্সিং ক্লাস করাচ্ছে, কিভাবে ক্লাস নিবে, মানে একটু মানে কিউরিয়াস থাকে, মানে একটু অবাক হয়ে যায় একটা মেয়ে বাংলাদেশে কি বক্সিং এর ক্লাস করাচ্ছে, লিড দিচ্ছে, দেখাচ্ছে। তো এটা আসলে আমার কাছে খুব অন্যরকম লাগে তখন। দেশের বাইরে তো আপনার কোনো কোচিং করতে বা প্রোগ্রামে যাওয়া হয়েছে? হ্যাঁ হ্যাঁ, আমি সেখানে- অনেকবারই ট্রেনিং এ গিয়েছি। সেখানে আপনার রিপ্রেজেন্টেশন কেমন ছিল এবং আপনার কেমন লাগতো? এখানে তো আসলে মানে এবং ফিটনেস, বিশেষ করে প্রথম বক্সিং করে, মানে বক্সার, বাংলাদেশের নারী বক্সার হিসেবে। আচ্ছা আমি লাস্ট ইয়ারে একটা কথা বলি। তো আমি নেপাল গিয়েছিলাম। তো জিতকুন্দু একটা ফাইট আছে, এটা আপনার কুংফুর একটা পার্ট কি, এটা ব্রুসলির মেথড আর কি, যাই হোক। তো ওনার ক্রিয়েশন এটা। তো এটা দেখা গেছে যে আপনার ওই মানে নেপালে একজন টিচার আছে, সে খুব অথেন্টিক করায়, উনি হচ্ছে ব্রুসলি 4th জেনারেশন। তো উনি এখান থেকেই যোগাযোগ করে যাওয়া হয়, আমার কোচ যোগাযোগ করে দেয়। তো উনি প্রথমে ভেবেছে যে বাংলাদেশ থেকে কোনো ছেলে যাচ্ছে। আচ্ছা, তো তারপর আমি যেদিন যাই, তো ওনার বাসাটা ছিল আপনার অনেক পাহাড়ের উপর, মানে একটা ছেলে যেত ভয় পাবে, মানে খুবই মানে হাই হিল, দুর্গম একদমই পাহাড়ের উপর ওনার বাসা। তো আমি যখন যাই, তো ওনার অ্যাসিস্ট্যান্ট স্টুডেন্ট ছিল, তো ও যখন গেট খুলে তখন আমি বললাম যে আমি বাংলাদেশ থেকে আসছি, তার নাম মেবি উনি জানে, কোচ মেবি জানে। তখন বলল যে আমরা তো ভেবেছি কোনো ছেলে আসবে, কিন্তু কোনো মেয়ে যে এখানে আসবে এটা তো আসলে আমরা জানতাম না। তো খুব অবাক হয়ে গেছে। তো যখন কোচ আসলো লাস্ট দিন, যখন আমাকে সার্টিফিকেশন দিল ট্রেনিং এর পর, তখন নেপালে যারা স্টুডেন্ট ছিল মার্শাল আর্টের ওনার ওখানে, তখন সবাইকে ইন্ট্রোডিউস করালো আমার সাথে। তো তখন বললো যে একটা মেয়ে বাংলাদেশ থেকে এই পাহাড়ের উপর আসছে জিতকুন্দ শেখার জন্য, মানে এটা কখন আমি চিন্তাও করি নাই। রাইট। আপনার কেমন লেগেছে? এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে আপনি যখন বাংলাদেশকে রিপ্রেজেন্ট করেছেন এরকম জায়গায়, এটা খুবই অ্যামেজিং একটা ফিলিংস ছিল, মানে খুবই, মানে কি বলবো, আমার তখন মনে হয়েছে যে আমার কষ্ট সার্থক। রাইট, মানে ওই একবার মনে হচ্ছে অন্তত সার্থক হয়েছেন। হ্যাঁ হ্যাঁ। ওকে, আর যদি বলা হয় যে আপনার ফিউচারটা কি, মানে এইরকম জায়গা থেকে খুব একটা ফিউচার অনেকেই ভাবে না যে আসলে এটাই শুধু ফিউচার হবে, আপনার চিন্তাটা কি আছে ফিউচার নিয়ে? চিন্তা আসলে আপনি যদি কাজ করতে জানেন,
আপনার সব জায়গায় আপনার পসিবল। Right, বাংলাদেশে যে সম্ভব না এটা কোনো না, কিন্তু হ্যাঁ আমার বাইরে যাওয়ার অনেক চান্স আছে, কিন্তু আমি তারপরও কেন যাচ্ছি না? আমার মনে হচ্ছে যে এত কিছু এখানে করে নিজের দেশকে কিছু না দিয়ে সব দেশের বাইরে দিব, এটা তো আসলে মানে এটা তো হতে পারে না। তো এখানে যেমন আমার এই সব নিয়েই কাজ করার ইচ্ছা আছে। আর সেকেন্ড হচ্ছে আপনার নারী উন্নয়ন, একটা মেয়ে কিভাবে নিজেকে ডেভেলপ করতে পারে, প্লাস সেলফ ডিফেন্স। আর আমাদের যে খেলাগুলো বাইরে হচ্ছে, ইউরোপে হচ্ছে, তো আমি জানি না আমি যদি বেঁচে থাকি আমি বাইরে থেকে একটা চ্যাম্পিয়নশিপ নিয়ে আসবো বাংলাদেশে। ওকে, তবে আপনি যেটা বললেন যে আসলে সব জায়গায়, আমি বিশ্বাস করি, পার্সোনালি আমি বিশ্বাস করি যে যদি দক্ষতা থাকে বা স্কিল সাথে পরিশ্রম থাকে, সব জায়গাতে মানুষ কিছু করতে এটা পারে। অবভিয়াসলি সম্ভব, কেন সম্ভব না? কিন্তু আপনার কি মনে হয়? হ্যাঁ, ইচ্ছা প্রয়োজন। রাইট, কিন্তু যারা আছে মানে যারা গ্রাম থেকে আসবেন বা শহর থেকে বক্সিংয়ে যুক্ত হবেন, কুংফুতে যুক্ত হবেন, তারা কি কোনোভাবে এটাকে প্রফেশনালভাবে নিতে পারবে? হ্যাঁ, প্রফেশনাল ভাবে নিতে পারবে, একটু হার্ড ওয়ার্ক করতে হবে। বাট একবার যদি একটা স্টেজে তারা চলে আসতে পারে তাহলে দেখা যাবে তারা অবভিয়াসলি ভালো কিছু করতে পারবে। কিন্তু ওই স্টেজ পর্যন্ত ধৈর্য ধরে থাকা, এগিয়ে আসাটাই হচ্ছে, অনেকে গিভ আপ করে দেয়, ম্যাক্সিমামই গিভ আপ করে দেয়। কিন্তু আর্থিকভাবে কি সম্ভব মানে ভালো কিছু বেনিফিটেড হওয়া? আর্থিকভাবে সম্ভব, আপনাকে স্ট্রাগল করতে হবে, এর বিকল্প কিছু নেই। আপনি যত হার্ড ওয়ার্ক করবেন, আপনার কনসিস্টেন্স যত থাকবে, আপনার ধৈর্য যত থাকবে, আমি মনে করি এটা সম্ভব। ফেডারেশন, তাদের কর্মকর্তা, তারা কিভাবে দেখছে, তাদের স্যালারি ঠিকমতো হচ্ছে কিনা, স্পন্সর আসছে কিনা, তাকে যদি ওখানে তার যে নট নেসেসারি যে তাকে ওখান থেকেই স্যালারি নিতে হবে, সে অন্য জায়গায় কাজ করতে পারে, সে অন্যভাবে অনেকভাবেই কিন্তু সোর্স আছে। তো সে যখন একটা লেভেলে চলে আসবে আমার মনে হয় তখন আর কোনো সমস্যা থাকার কথা না। কিন্তু হ্যাঁ, আমরা বাংলাদেশে যে ফেডারেশনগুলো আছি ক্রিকেট ফুটবল ছাড়া অনেক উইক, এখান থেকে অনেক বেশি উইক। তো এর কারণেই কিন্তু ম্যাক্সিমাম মেয়েরা গিভ আপ করে দিচ্ছে। তো এখন হচ্ছে আমাদের গভর্নমেন্টকে এখানে ফোকাস করা উচিত। এবং যারা স্পন্সর আছে তাদেরকেও কি ফোকাস করা উচিত কিনা? হয়তো বা একটু স্পন্সর পেলে তারা একটু, অফকোর্স স্পন্সর যারা আছে তারা শুধু ক্রিকেট ফুটবলের দিকে না গিয়ে যদি কম্ব্যাট স্পোর্টস, এছাড়া আপনার এই যে হ্যান্ডবল আছে, ভলিবল, যে কোনো স্পোর্টসই আছে যেগুলো বাকি, সেগুলোতে যদি একটু নজর দেয় আমি মনে করব অবশ্যই ভালো কিছু করতে পারবে। আমরা আসলে চিন্তা নিয়েছি যে আমরা ক্রিকেট ফুটবলের জন্যই সব কিছু করব, অন্য কিছু করব না। যখন মানে বাংলাদেশে তো ক্রিকেট ফুটবল সবাই টিভিতে দেখে, কিন্তু আপনি মনে হয় মোহাম্মদ আলী যেটা বললেন যে আপনি দেখেছেন, এবং তাকে ঘিরেই হয়তো আপনার বক্সিংটা শুরু হয়েছে, এবং তার মেয়েকে নিয়ে একটা মনে হয় স্টোরি আপনার আছে। ইয়েস, স্টোরিটা যদি একটু বলেন। স্টোরিটা আমি ক্লাস 4-5-এ যখন পড়ি, আমি ওই যে প্রথম আলোতে লাইলা আলীর একটা ফিচার পড়েছিলাম, ওটা আপনি ইন্সপায়ার করেছেন? ওটা পড়ে তো আরো ইন্সপায়ার হয়ে যাই। মানে ওনার ফিচারটা এত বড় করে এসেছিল প্রথম আলোতে, মানে এত সুন্দর কিছু কথা লেখা ছিল, এত ডিটেলস কিছু লেখা ছিল, মানে আসলে আমি খুব ইন্সপায়ার হয়েছি, ওটা আমাকে অনেক বেশি মোটিভ করেছে। তার মানে একটা লেখা আপনাকে চেঞ্জ করে দিয়েছে বা একটা অবশ্যই সাথে নিজের ইচ্ছাও থাকতে হবে। মানে মানুষ সবসময় আর্থিক দিকটা দেখে, আপনার কি সেই স্যাটিসফ্যাকশন আছে? যেমন আমরা অনেকে যারা ওয়ার্কআউট করে, অনেকে যারা সেলফ ডিফেন্স থেকে কাজ করে, তাদের মধ্যে একটা আত্মতৃপ্তি থাকে, আত্মবিশ্বাস থাকে যে আমি যেখানে থাকি কিনা আমি কিছুটা করব, বা লাইফ যেখানে নিয়ে যায় আমরা সে আত্মবিশ্বাস থাকে যে সেখানে আমি হয়তো বা সামনে এগিয়ে যাব। এটা কি বড় একটা পাওয়া কিনা? মানে সবাই তো কোনো খেলাতে আসলে আগে চিন্তা করে টাকা কি পাবো আমি, আসলে প্রথমেই যদি চিন্তা করি যে টাকার কথা, যেটা আমরা বেশিরভাগই চিন্তা করি, টাকা কিভাবে আসবে, টাকার কথা যদি ভাবি, এটা মাথায় থাকলে আপনার কখনো আপনি গোলে রিচ করতে পারবেন না, আপনাকে কষ্ট করতেই হবে কিছুটা সময়। তো এটা চিন্তা করা যাবে না। আমরা একেবারে শেষের দিকে এসেছি, আমি যদি একটু জানতে চাই যে আপনার শুধু মানে কুংফু হোক, বক্সিং হোক, এছাড়া কোন খেলাতে আপনার মনোযোগটা বেশি মানে দেখেন বা পছন্দ করেন? এটা ছাড়া আমার হচ্ছে দেখা হয় জিতকুণ্ড দেখা হয়, দেখা হয়, আর হচ্ছে মাঝে মাঝে আমার MMA দেখা হয়। আপু, আমার শেষ প্রশ্ন সেটা হচ্ছে, আপনি যদি মানে কোন একটা বড় পর্যায়ে থাকতেন, মানে ক্রীড়াঙ্গনে কোন দুইটা জিনিস আপনি চেঞ্জ করতে চাইতেন? আপনি একটু অনেক কিছু বলেছেন,
আমাদের আলোচনা এসেছে যে হয়তো সরকারকে দায়িত্ব নিতে হবে বা বিভিন্ন ফেডারেশনে থাকতে হয়, বাট আপনি যদি থাকতেন কোনো একটা বড় দায়িত্বে, ধরেন আপনি সরকার, আপনি পুরো ক্রীড়াঙ্গনের জন্য একটা জিনিস চেঞ্জ করতে চাইবেন, আর একটা হচ্ছে আপনার যে ছোট ফেডারেশন আছে সেটা চেঞ্জ করতে হবে, মানে খুবই গুরুত্বপূর্ণ, দুটো কি চেঞ্জ করতে চান? প্রথমে মেয়েদের নিরাপত্তার ব্যবস্থা, এটা যেহেতু আমাদের দরকার বাট আমরা ওইভাবে পাচ্ছি না। প্রথমেই প্রতিটা জায়গায়, সেটা ঢাকায় হোক, ঢাকার বাইরের ফেডারেশন যদি কিছু থেকে থাকে, খেলার অবস্থা যদি কিছু থেকে থাকে, সব জায়গায় আগে নিরাপত্তার ব্যবস্থা করতাম। আর সেকেন্ড যেটা হচ্ছে যে প্রতিটা প্লেয়ারকে মান্থলি কিছু অ্যামাউন্ট পে করা, যেটা খুবই প্রয়োজন একটা প্লেয়ারকে ইন্সপায়ার করার জন্য, তাকে দীর্ঘ সময় ধরে রাখার জন্য। কারণ আমি কখনোই চাবো না মেধাবীরা এখান থেকে চলে যায়। মানে মাথায় যেন ওই চিন্তা না আসে যে টাকা কই থেকে আসবে, কি খাবো এটা, যে এখানে কোনো ফিউচার নেই, এখানে কোনো ফিউচার হতে পারে না, শুধু দিয়েই যাচ্ছি, পরিশ্রম করেই যাচ্ছি, এরকম যেন কোনো মাইন্ডসেট না থাকে। অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ। আজকে এ পর্যন্তই। আপনারা জানলেন আসলে বাংলাদেশের প্রেক্ষাপটে একজন নারীকে কতটা চ্যালেঞ্জ পার হতে হয় এবং সেখান থেকে নিজেকে উপরে নিতে হয়। অবশ্যই আমরা এমন চ্যালেঞ্জিং অনেক স্টোরি তুলে ধরবো, আপনারা সাথে থাকবেন। আর সব সময় ক্যাম্পাস টাইমসের অনলাইন এবং ইউটিউব, ফেসবুকে চোখ রাখবেন। ধন্যবাদ সবাইকে।